ভ্যালেন্স বন্ড থিওরি, যোজ্যতা, বন্ধন, মিউট করে নাও, তত্ত্ব, ভ্যালেন্স বন্ড থিওরি, ভিবিটি বলা হয়। ভ্যালেন্স বন্ড থিওরি, এটা থেকে বইতে বড় ডিটেলসে দেওয়া আছে। হ্যাঁ, হিটলার লন্ডন বলে দুজন বিজ্ঞানী এই থিওরিটা প্রথম দেন 1927 খ্রিস্টাব্দে। তারপরে আবার এটাকে আবার মডিফাই করেন পাউলিং আর স্ল্যাটার বলে দুজন বিজ্ঞানী। ভ্যালেন্স বন্ড থিওরি যেটা বলছে, ছোট করে বা সহজভাবে কয়েকটা পয়েন্ট মনে রাখলেই হবে, অত ডিটেলসে পড়ার প্রয়োজন নেই। ভ্যালেন্স বন্ড থিওরি হচ্ছে দুটো পরমাণু কীভাবে নিজেদের মধ্যে বন্ধন করে থাকে সেই সম্পর্কে কিছু কথাবার্তা। আচ্ছা, ভ্যালেন্স বন্ড থিওরির মূল বৈশিষ্ট্যগুলো বলে দিই। হ্যাঁ, ভিবিটির মূল বৈশিষ্ট্য, এক নাম্বার পয়েন্ট, ভ্যালেন্স বন্ড থিওরি বৈশিষ্ট্যগুলো বলছি। অণুর মধ্যে যে পরমাণুগুলো থাকে, না এরকম টাইপের একটা অণু আছে HCl অণু বা H2O অণু। এদের মধ্যে দেখো দুই ধরনের পরমাণু আছে, একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন, বা জলের ক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেন। এই অণুগুলো যখন বন্ধনে, অর্থাৎ যখন হাইড্রোজেন পরমাণু ক্লোরিনের পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হবে, তখন তৈরি হবে HCl। H আর Cl নিজেদের মধ্যে বন্ধন করে HCl হয়। এটা এরকমভাবে লেখা ঠিক নয়, কিন্তু আমি এরকমভাবে লিখেছি, H2Cl2 হতো। H আর Cl বন্ধন করেছে HCl। জলের ক্ষেত্রে H আর অক্সিজেন বন্ধন করেছে H2O। ভ্যালেন্স বন্ড থিওরি কি বলছে, এইভাবে যদি দুটো পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে অণু তৈরি করে, তাহলে তাদের স্বাধীন বা স্বতন্ত্র সত্তা, স্বতন্ত্রতা বজায় থাকবে। অর্থাৎ HCl অণুতে হাইড্রোজেনের স্বতন্ত্রতা আর ক্লোরিনের স্বতন্ত্রতা বজায় থাকবে। মানেটা কি? অর্থাৎ হাইড্রোজেনের যে ধর্ম বৈশিষ্ট্য, এখানে হাইড্রোজেন পরমাণুর মধ্যেই থাকবে আর ক্লোরিন পরমাণুই থাকবে। অর্থাৎ এখন যদি HCl বিক্রিয়া করে কারোর সাথে, তাহলে হাইড্রোজেন আলাদা করে বিক্রিয়া করতে পারে, ক্লোরিন আলাদা করে বিক্রিয়া করতে পারে। HCl, H2 ক্ষেত্রেও তাই। তাহলে প্রথম পয়েন্ট কি বলছে, যে অণুর মধ্যে বিভিন্ন মৌলের পরমাণুগুলি তাদের স্বতন্ত্রতা বজায় রাখে। 2 নম্বর পয়েন্ট, পরমাণুগুলির যোজ্যতা কক্ষে অর্ধপূর্ণ কক্ষকগুলি বন্ধনে অংশগ্রহণ করে। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু এর একটা কক্ষ আছে, এখানে একটা ইলেকট্রন আছে। আমরা জানি ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, একটা ইলেকট্রন থাকে। আর এর সাথে ভেবে নাও আরেকটা ক্লোরিন পরমাণু আছে। ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে আমরা কি জানি, ইলেকট্রন বিন্যাস হচ্ছে নিয়ন 3s2 3px2 3py2 3pz1। দেখো তো ঠিক লিখেছি কি না? 3pxyz করে দিয়েছি। অর্থাৎ তিনটে কক্ষকের মধ্যে শেষের কক্ষে একটা ইলেকট্রন থাকে, বাকিগুলো দুটো করে থাকে, পেয়ার্ড। তাহলে যোজ্যতা বন্ধন তত্ত্ব কি বলছে, যখন দুটো পরমাণু নিজেদের মধ্যে বন্ধন করবে, তখন এই আনপেয়ার্ড ইলেকট্রন, অর্ধপূর্ণ কক্ষক, হাফ ফিল্ড, এই তো হাফ ফিল্ড, এখানে হাফ ফিল্ড কিন্তু P3 নয়, এই কক্ষকের কথা বলছে, একটা কক্ষকের কথা বলছে, অর্ধপূর্ণ, অর্থাৎ একটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে। সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলছে, যে এরা যখন বন্ধন করবে, না আমি হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বন্ধন করেছি, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, ক্লোরিনের একটা ইলেকট্রন, বন্ধন যখন করবে তখন ওভারল্যাপিং হবে, একটা অরবাইডালের সাথে আরেকটা অরবাইডালের ওভারল্যাপিং হলো, তখন এরা অপোজিট স্পিনে থাকবে। একটা ইলেকট্রন আপ স্পিন থাকলে আর একটা ইলেকট্রন ডাউন স্পিন থাকবে। আপ স্পিন আর ডাউন স্পিনে ইলেকট্রন বন্ধন করবে। ব্যাপারটা বুঝতে পারলাম, যে পরমাণুগুলো যখন বন্ধন
করবে যোজ্যতা কক্ষের অর্ধপূর্ণ অর্থাৎ একটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে, আর সেই ইলেকট্রনের অভিমুখ হবে কি পরস্পরের বিপরীত দিকে। অর্ধপূর্ণ কক্ষক দুটির ইলেকট্রনের ঘূর্ণন বিপরীত দিকে হবে। অর্থাৎ এটা এইচ পরমাণু, এটা সিএল পরমাণু বন্ধন করেছে, একটা আপস্পিন একটা ডাউনস্পিন। কে আপস্পিন কে ডাউনস্পিন এরকম কোনো ব্যাখ্যা নেই, কিন্তু একটা যদি ওপর দিকে মুখ করে থাকবে একটা নিচের দিকে, তাহলে ওভারল্যাপিং হলে না এটা একটা পরমাণু আর এটা একটা পরমাণু ওভারল্যাপিং হয়েছে মানে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। এটা এ এটা বি, এ একটা ইলেকট্রন দিয়েছে বি একটা ইলেকট্রন দিয়েছে, এর ইলেকট্রন আপস্পিন হলে বি ইলেকট্রন ডাউনস্পিন হবে, বিপরীত ঘূর্ণনে থাকবে। 3 নম্বর পয়েন্টের মধ্যে চলে গেল, এটা 2 নম্বর হলো। 3 নম্বরের ক্ষেত্রে কি বলছি? হ্যাঁ বলো। তৃতীয় পয়েন্ট হচ্ছে বন্ধন করার সময় এই যে ওভারল্যাপিং, একটা পরমাণুর কক্ষকের সাথে আরেকটা পরমাণু কক্ষকের অভিলেপন, এই অভিলেপনটা যত বেশি হবে সেই বন্ধনটা তত বেশি শক্তিশালী হবে, তত বেশি দৃঢ় হবে, স্থায়িত্ব তত বেশি হবে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, স্টার দিয়ে লিখে দেবে যে দুটো পরমাণু যখন অভিলেপন হবে তখন অভিলেপন মাত্রা বা ওভারল্যাপিং এরিয়া যত বেশি হবে তত বেশি বন্ধনটা দৃঢ় হবে, তত বেশি পরমাণু বা অণুটার স্থায়িত্ব বেশি হবে অণুটার, আর তত বেশি শক্তি বৃদ্ধি পাবে, ওই বন্ধনটা তত শক্তিশালী হবে, স্ট্রং বন্ড হবে। তাহলে ছোট দুটো পরমাণুর মধ্যে বন্ধন হয়েছে ওভারল্যাপিং বেশি, বড় পরমাণুর যদি হয় তাহলে ওভারল্যাপিং কম হয়ে যাবে, তাহলে এই বন্ধনটা তাড়াতাড়ি ভেঙে যাবে। এখানে ব্যালেন্স বন্ড থিওরি থেকে ওই কথাটা বলতেই পারি আমরা। হবে না এরকম একটা বড় বিশাল বড় একটা পরমাণুর সাথে আরেকটা বড় বিশাল বড় পরমাণু অভিলেপন হয়েছে, মানে অভিলেপন এরিয়া একদম কম, তাহলে এই বন্ধনটা সহজেই ভেঙে যাবে। বুঝতে পারলাম। তাহলে আর একটা লাস্ট পয়েন্ট, যে যোজ্যতা কক্ষের অর্ধপূর্ণ কক্ষকের সংখ্যা তথা ইলেকট্রন সংখ্যা ওই পরমাণুর যোজ্যতা বলে ধরা হয়। এখন যদি ক্লোরিনের ক্ষেত্রে বলি, HCl এর ক্ষেত্রে ক্লোরিনের যোজ্যতা কত আর হাইড্রোজেনের যোজ্যতা কত, তাহলে এই HCl তৈরি হওয়ার সময় হাইড্রোজেন যতগুলো ইলেকট্রন অংশগ্রহণ করেছে আর ক্লোরিনে যতগুলো ইলেকট্রন অংশগ্রহণ করেছে সেটা তার যোজ্যতা। তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন অংশগ্রহণ করেছে, হাইড্রোজেনের যোজ্যতা 1, ক্লোরিনেরও একটা ইলেকট্রন অংশগ্রহণ করেছে, ক্লোরিনেরও যোজ্যতা 1। জলের ক্ষেত্রে কি হতো? জলের ক্ষেত্রে হাইড্রোজেনের একটা ইলেকট্রন অংশগ্রহণ করবে আর অক্সিজেনের, এই হাইড্রোজেনের সাথে একটা আর এই হাইড্রোজেনের সাথে একটা, তাহলে অক্সিজেনের যোজ্যতা এখানে 2 হয়ে যাবে, কারণ অক্সিজেনের দুটো অযুগ্ম ইলেকট্রন অংশগ্রহণ করেছে OH বন্ধন গঠনের ক্ষেত্রে, এই OH আর এই OH, তাহলে এর যোজ্যতা 2। এটা আগেও আলোচনা করে দিয়েছি সমযোজী বন্ধনে। এরকম আরো অনেকগুলো পয়েন্ট আছে, একটু ব্যালেন্স বন্ড থিওরি থেকে একটু পড়ে নেবে তোমরা আলাদা করে। এবার সমযোজী বন্ধনের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ বলবো। সমযোজী বন্ধনের শ্রেণী বিভাগ না বলে প্রকারভেদ বলাটাই ভালো হবে। কত প্রকারের হয়? টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড, কত রকমের সমযোজী বন্ধন হয়? দুটো ভিত্তিতে ভাগ করা হবে, দুটো ভিত্তি। একটা হচ্ছে বন্ধন ক্রম অনুযায়ী, বন্ধন ক্রম অনুযায়ী সমযোজী বন্ধন 3 প্রকারের। তিন প্রকার সমযোজী বন্ধন পাওয়া যায় বন্ধন ক্রম অনুযায়ী। কি কি পাওয়া যায়? CC সিঙ্গেল বন্ড বা সিঙ্গেল বন্ড, যেহেতু দুটো পরমাণুর মধ্যে সিঙ্গেল বন্ড হতে পারে। ডাবল বন্ড, সি দিয়েই বলছি, CC ডাবল বন্ড।
আর একটা ট্রিপল বন্ড, এরকম সি না দিয়ে এরকম সিম্পল একটা সিঙ্গেল বন্ড দিতে পারতাম, ডাবল বন্ড দিতে পারতাম, আর ট্রিপল বন্ড দিতে পারতাম। তাহলে 3 ধরনের বন্ধন পাওয়া যায়, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। ব্র্যাকেটে দিয়েছি, ব্র্যাকেটে দেওয়ার কোনো দরকার নেই। এবার আসছি যে অভিলেপনের সাপেক্ষে বা অভিলেপনের ওপর ভিত্তি করে সমযোজী বন্ধন সাধারণত দুই প্রকার। আন্ডারলাইন করে রাখবেন, অভিলেপনের উপর ভিত্তি করে সমযোজী বন্ধন দুই প্রকার। এক, একে বলা হয় সিগমা বন্ধন। সিগমার সাইন আছে একটা, এরকম ভাবে সাইনটা লেখা হয়, সবাই নিজের মতো করে লেখে, কেউ এইভাবে লেখে, কেউ এরকম ভাবে লেখে। এইটা আমি এইভাবে লিখবো, সিগমা বন্ড। সিগমা বন্ধন কাকে বলে আগে জেনে নি। আর একটা আছে, দুটো আছে বললাম সমযোজী বন্ধনের প্রকারভেদ, একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে, একটা পাই বন্ড। পরে আসছি, সিগমা বন্ড আগে বলে দিই। সিগমা বন্ধন কাকে বলে সেই সংজ্ঞাটা দেব আমি, টাইপটা বলে দিই। সিগমা বন্ধন 3 ধরনের হয়, এ, বি, সি। দুটি এস কক্ষকের মধ্যে বা দুটি এস কক্ষকের অভিলেপনে মাধ্যমে সিগমা বন্ধন, দুটি এস কক্ষকের অভিলেপনের মাধ্যমে সিগমা বন্ধন হচ্ছে। এখানে সিগমা বন্ধনের সংজ্ঞাটাও পেয়ে যাব। যদি দুটো কক্ষক অভিলেপনটা মুখোমুখি অভিলেপন হয়, মুখোমুখি অভিলেপন, ইংলিশে কে বলা হয় হেড অন ওভারল্যাপিং। হেড অন ওভারল্যাপিং। এখানে মুখোমুখিটাকে হেড বলছি, এরকম ভেবে না যে মাথায় মাথায় অভিলেপন, বাংলায় আবার ট্রান্সলেট করে নিও না। মাথায় মাথায় অভিলেপন, মুখোমুখি অভিলেপন বা হেড অন ওভারল্যাপিং বলা হয়। কেন, এটা একটা কক্ষক, এস কক্ষক। উদাহরণ যদি বলি তাহলে হাইড্রোজেনের 1s, এখানে একটা ইলেকট্রন থাকে। এই এস কক্ষক জানি গোলাকার, বৃত্তাকার, এখানে একটা ইলেকট্রন আছে, এর সাথে আর একটা এস কক্ষক, এটা হলো হাইড্রোজেনের 1s, একটা ইলেকট্রন আছে। এরা যখন ওভারল্যাপিং করবে, অ্যাক্সিস যদি বলি, এটা হয় একটা জেড অ্যাক্সিস, আর এটা হয় জেড অ্যাক্সিস, এক্স ওয়াইও আছে, জেড অ্যাক্সিস বরাবর অভিলেপন হয়েছে। অভিলেপন যদি হয় তাহলে এরকম ভাবে ওভারল্যাপিং হলো, একটা পরমাণুর কক্ষক আর একটা পরমাণু কক্ষকের সাথে এরকম অভিলেপন হলো। দেখো, এরা মুখোমুখি অভিলেপন করেছে, সোজাসুজি এসে ওভারল্যাপিং করে নিয়েছে অরবাইটালে। মজার কথা হচ্ছে, এস অরবাইটাল জেড অ্যাক্সিস বরাবরই আসুক, ওয়াই অ্যাক্সিস বরাবরই আসুক, এক্স অ্যাক্সিস বরাবরই আসুক, যে অ্যাক্সিস বরাবরই আসবে, ওভারল্যাপিংটা সবসময় মুখোমুখি হবে।
কারণ কি এস এর কোনো ডাইরেকশনাল প্রপার্টি নেই, কোনো দিক নির্দেশক ধর্ম নেই, তাই যে দিক থেকে এস অরবিটাল বন্ডিং করবে মুখোমুখি অভিলেপনই হবে। আর কি ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী যদি ইলেকট্রনটা একটা কক্ষকের আপ স্পিন থাকে তাহলে আরেকটা কক্ষকে ডাউন স্পিন দেখাতে হবে, তাহলে অভিলেপনের পর একটা আপ স্পিন একটা ডাউন স্পিন। এই যে বন্ধনটা হলো একে বলা হয় সিগমা এস সিঙ্গেল বন্ড এস, সিগমা এস এস বন্ধন। সিগমা বলছি কেন? কারণ এখানে কক্ষকের যে অভিলেপনটা হয়েছে সেটা মুখোমুখি অভিলেপন হয়েছে বলে এই কক্ষকের নাম সিগমা, এই বন্ধনের নাম সিগমা। আর যেহেতু দুটো এস কক্ষক অভিলেপন করেছে তাই সিগমা এস এস লিখেছি আমি। তাহলে এই যেটা পেলাম, দুটো হাইড্রোজেন পরমাণু থেকে একটা হাইড্রোজেন অণু পেয়েছি। তাহলে এইটা একটা উদাহরণ হলো যে এস কক্ষকের অভিলেপনের ফলে সিগমা বন্ধন তৈরি হয় দুটো এস কক্ষকের, এটা উদাহরণ। আচ্ছা, এই যে হাইড্রোজেন তৈরি হয়েছে এটা কি এখন অণু না পরমাণু হয়ে গেছে? না পরমাণু না অণু, কি হয়েছে? এটা এখন হাইড্রোজেন অণু হয়ে গেছে। এই যে পরমাণুগুলো ছিল এদের যে কক্ষক, এদেরকে বলা হয় পারমাণবিক কক্ষক। পারমাণবিক কক্ষক বা পরমাণুর কক্ষককে বলা হয় পারমাণবিক কক্ষক, অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটাল। আর এইখানে যেটা তৈরি হয়েছে সেটা কি? অণু তৈরি হয়েছে। এই অণুর যে কক্ষক তাকে বলা হয় মলিকিউলার অরবিটাল। মলিকিউলার অরবিটাল, এমও বলা হয়, এমও। আর এটাকে বলা হয় এও, অ্যাটমিক অরবিটাল, এমও মলিকুলার অরবিটাল। সেই মলিকুলার অরবিটালটা দেখতে কিরকম হয় আমি এরকম ভাবে লিখেছি, কিন্তু শেষমেশ এরকম দেখতে হয়। এটা তোমরা কোথাও দেখেছো এরকম দেখতে? ছবিটা খুব একটা ভালো, হ্যাঁ বলো। এইখানে ইলেকট্রন দুটো, এটা হচ্ছে সিগমা এমও বলতে পারি, একই জিনিস, এটা এটা একই জিনিস। এইটা একটা টাইপ হয়ে গেল সিগমা বন্ধন, দুটো টাইপ, 2 নম্বর টাইপ। একটি এস কক্ষক দ্বিতীয় টাইপ, একটা এস কক্ষক এবং একটি পি কক্ষক। এদের মাধ্যমে কি হবে? অভিলেপনের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি হবে। মুখোমুখি অভিলেপন হতে হবে। একটা এস কক্ষক আমি হাইড্রোজেনের আবার নিয়ে নিলাম, একটা হাইড্রোজেনের এস কক্ষক। আচ্ছা, পি কক্ষক একটা ফ্লুরিন নিয়েছি কেন? ফ্লুরিন, কারো মনে আছে যে ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস কি? 2p5 এর মধ্যে দেখো একটা অযুগ্ম ইলেকট্রন আছে, সেটা কোন কক্ষকে আছে? px py আর pz যদি আমি এরকম ভাবে লিখি তাহলে না এইটা একটা একটা ডাউনস্পিন ডাউনস্পিন, পিজেডটা দেখো একটা আনপেয়ার্ড আছে। এবার এটা আমরা নিজের সুবিধার মতো এক্সকেও একটা আনপেয়ার্ড রাখতে পারি আর পিজেডকে ডবল করতে পারি, বন্ধন করার সময় এরকম করতে পারি আমরা। তাহলে আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য বলছি পিজেডে একটা কক্ষক আছে যেখানে একটা ইলেকট্রন আছে, আর পিজেডটাকে আমি এরকম ভাবে ড্র করেছি, ভেবে নাও পিজেড অরবিটাল, পি মানে ডাম্বেল শেপ, তাহলে পিজেড অরবিটালটা রেখে এরকম ভাবে রেখেছি আমি, আর এটা জেড অ্যাক্সিস লিখে দিলাম, তাহলে পিজেড হয়ে গেল। তাহলে জেড অ্যাক্সিসটার বরাবর যদি এস এর সাথে ওভারল্যাপিং করে, একটা ইলেকট্রন ডাউন স্পিনে লিখে দিয়েছি, তাহলে এরা ওভারল্যাপিং করবে একটা এস এর সাথে একটা পি, তাহলে 1s এর সাথে 2p জেড এর একটা ওভারল্যাপিং হচ্ছে, ফলে এরকম একটা ছবি আমরা পাবো, এস আর ওভারল্যাপিং এর পরে এরকম ভাবে পি।
পি এর একটা লোব কি হয়েছে, এস এর সাথে ওভারল্যাপিং করে দিয়েছে। তাহলে এইখানে ইলেকট্রনটা আপ স্পিন আর ডাউন স্পিন দেখিয়ে দিলাম। এটা যেটা ফর্ম হলো সিগমা এস সিঙ্গেল বন্ড পি, সিগমা এসপি, এইটা একটা সিগমা বন্ধন যেটা ফর্ম হয়েছে কি এস আর পি কক্ষকের মুখোমুখি অভিলেপনের ফলে। যদি এটা মলিকুলার অরবিটালটা আমি আঁকি তাহলে এরকম দেখতে হবে। একটার দিকে বেশি ইলেকট্রন ঘনত্ব চলে এসেছে কারণ এস অরবিটাল গোলাকার আর পি এর একটা লোব সে নিয়েছে এরকম আকার, আর একদিকটা ছোট্ট হয়ে গেছে পি এর লোব। এটা হচ্ছে সিগমা মলিকুলার অরবিটাল বা সিগমা এসপি অরবিটাল, যেখানে দুটো ইলেকট্রন এরকম ভাবে আছে। তিন নাম্বার টাইপ, দুটো পি কক্ষকের মধ্যে অভিলেপন। এখানে একটা প্রশ্ন থাকবে যে দুটো পি কক্ষক মানে কি, পি এক্স আছে, পি ওয়াই আছে আর পি জেড আছে। এখন যদি অভিলেপন আমি করতে চাই পি এর সাথে পি, তাহলে কোন দুটো পি কে নেব, পি এক্স এর সাথে পি ওয়াই নেব না পি জেড নেব না পি এক্স এর সাথে পি এক্স কেই নেব? পি এক্স এর সাথে পি এক্স কে নিতে হবে, অর্থাৎ এখানে যখন অভিলেপন হবে সেম টাইপের পি এর মধ্যে অভিলেপন হবে, পি এক্স পি ওয়াই আর পি জেড এর মধ্যেই যদি অভিলেপন হয় তাহলেই সিগমা বন্ধন হবে। অর্থাৎ পি এক্স এটা আমি ড্র করলাম, না এটা পি এক্স এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হবে না জেড অ্যাক্সিস। তাহলে এর সাথে যদি আমি পি জেড নিয়ে নিতাম বা পি ওয়াই নিয়ে নিতাম তাহলে কিরকম দেখতে হতো ব্যাপারটা, এটা পি ওয়াই। এখন তুমি নিজেই বুঝতে পারছো যে পি এক্স এর সাথে পি ওয়াই যদি এরকম ভাবে কাছে আসে তাহলে ওভারল্যাপিংটা কি হবে মুখোমুখি? হবে না, হবে না। তাহলে একটা টাইপের পি এক্স আর একটা টাইপের আলাদা টাইপের পি ওয়াই, এদের মধ্যে সিগমা বন্ধন হবে না, কারণ সিগমা বন্ধন হতে গেলে একদম মুখোমুখি এসে ওভারল্যাপিংটা করতে হবে, হেড অন বা ফেস টু ফেস ওভারল্যাপিং হতে হবে। তাহলে পি এক্স এর সাথে পি ওয়াই কেন সিগমা বন্ধন করবে না এটা বুঝতে পেরে গেছি আমরা। কিন্তু দেখো পি ওয়াই এর সাথে ওপর থেকে যদি আরেকটা পি ওয়াই আসে ওভারল্যাপিং হয়ে যাবে, আর পি এক্স এর সাথে যদি আরেকটা পি এক্স এই দিক থেকে আসে তাহলে ওভারল্যাপিং হয়ে যাবে, পি জেড এর সাথে পি জেড ওভারল্যাপিং হয়ে যাবে। তাহলে এরকম ভাবে ডিফারেন্ট টাইপ পি এক্স এর সাথে পি ওয়াই সিগমা বন্ধন হবে না। তাহলে আমি দেখিয়ে দিই কাদের মধ্যে হবে। আচ্ছা, এইটার উদাহরণ কি পেলাম, সিগমা এস পি এইচ এফ, সিগমা এস এস এইচ টু আর সিগমা পিপি। একটা উদাহরণ দাও দেখি। F2, ভেরি গুড, F2 একটা এফ অরবিটাল নিলাম, হ্যাঁ না, এটা পিজেড অরবিটাল এফ টু পি জেড, আর একটা এফ নিলাম টু পি জেড, একটা করে ইলেকট্রন রেখেছি, বাকিগুলো আছে নিয়ন, তো নিয়ন তো নয়, 1s2 2s2 2px1 2py1 এই লিখছি না আমি। হ্যাঁ, একটা ইলেকট্রন আপ স্পিন একটা ডাউন স্পিন ওভারল্যাপিং করে এরকম হবে। এইখানে কমন এরিয়া বা ওভারল্যাপিং এরিয়া, আপ স্পিন ডাউন স্পিন, এটার নাম হচ্ছে সিগমা পি হাইফেন পি বা পি সিঙ্গেল বন্ড পি। মলিকুলার অরবিটালটা দেখতে কেমন হবে, এরকম হবে। মাঝখানে ওভারল্যাপিং হয়েছে যেহেতু এরিয়াটা বেড়ে গেছে, ইলেকট্রন ঘনত্বটা বেড়ে গেছে, সিগমা মলিকুলার অরবিটাল এরকম দেখতে হয়ে গেল। তাহলে সিগমা বন্ধন সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল, এটা F2 মলিকিউলের উদাহরণ দিলাম।
মুখোমুখি অভিলেপন হয়। সিগমা বন্ধন সম্পর্কে কয়েকটা পয়েন্ট মনে রাখা খুব দরকার। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে এস যে কক্ষক আছে এ তো গোলাকার, তাহলে এস সবসময় সিগমা বন্ধন করবে, সব সময় সর্বদাই সিগমা বন্ধন করবে। এস এর যেহেতু কোনো ডাইরেকশনাল নেচার নেই, তাই যখনই এস বন্ধন করবে ও সিগমা বন্ধনই করবে। ওর সাথে ওভারল্যাপিং করতে গেলে মুখোমুখি করতে হবে। এস এর সাথে পি এক্সই করুক, পি ওয়াই করুক বা পি জেড করুক, সবসময় মুখোমুখি অভিলেপন হবে। 2 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে লিখেছি, পরীক্ষায় দেয় প্রশ্ন। সিগমা এস এস, সিগমা এসপি এবং সিগমা পিপি 3 ধরনের সিগমা বন্ধন দেখতে পেলাম। যদি প্রশ্ন করে সবচেয়ে বেশি শক্তিশালী কে হবে, বন্ধন কোন বন্ধনটা সবচেয়ে বেশি শক্তিশালী হবে, যে বন্ধনটায় ওভারল্যাপিং সবচেয়ে ভালো হবে সেটা সবচেয়ে শক্তিশালী হবে। একজন বলল সিগমা পিপি, একজনা বলল সিগমা এস এস। মেহবুবা নাকি? দেখে নি আমি। ওভারল্যাপিং এরিয়া এটা দিয়েছি আমি, জুম করে দেখো একটু। আর সিগমা পিপিটাকে ড্র করছি। কি মনে হচ্ছে কোনটার ক্ষেত্রে ওভারল্যাপিং সবচেয়ে বেশি হয়েছে? সিগমা পিপি। আচ্ছা, কেউ তো প্রশ্ন করতেই পারে, স্যার আপনি ছবিটা এরকম ভাবে এঁকেছেন বলেই তো বেশি বেশি মনে হচ্ছে, আমি যদি ছবিটা এরকম ভাবে আঁকতাম তাহলে তো স্যার সিগমা এস এস বেশি হয়ে গেল। দেখো, গ্রেটার দ্যান সাইন দিয়ে আমি লিখছি না, লেস দ্যান সাইন দিয়ে লিখছি। অর্থাৎ সিগমা পিপি সবচেয়ে ভালো ওভারল্যাপিং হয়। এখানে প্রশ্নটা যেটা করব সেটা হচ্ছে, দেখো এইটা নিউক্লিয়াস, এস অরবিটালের নিউক্লিয়াস, এটা এস অরবিটালের নিউক্লিয়াস, এরা বেশি কাছাকাছি আসতে পারবে না, দুটো এস পরস্পরকে রিপালসান করবে। কিন্তু পি এর ক্ষেত্রে দেখো নিউক্লিয়াসটা দূরে আছে, এত কাছে এসে যাওয়ার পরেও নিউক্লিয়াস কিন্তু দূরে আছে। তাই যেহেতু পি অরবিটালের ডাম্বেল আকৃতি আর পি অরবিটালের নিউক্লিয়াসটা বেশি ওভারল্যাপিং করতে বাধা দেবে না, কারণ বিকর্ষণটা এখন দেখো এই যে ডিস্টেন্সটা নিউক্লিয়াসের মধ্যে, আর এক্ষেত্রে দেখো ডিস্টেন্সটা কমে গেছে, তাহলে এস এস এর ক্ষেত্রে বেশি কাছে আসতে পারবে না, পিপির ক্ষেত্রে বেশি কাছে আসতে পারবে। এসপির ক্ষেত্রেও দেখো নিউক্লিয়াস দুটো দূরত্ব বেশি আছে, তাহলে সেই জন্য এই ছবিটা এরকম ভাবে আঁকতে পারবে না। যদিও মনে হতে পারে স্যার এস গোলাকার একদম কাছাকাছি চলে এসে দুটো গোল এক করে দেবে, সেটা কিন্তু হবে না। তাহলে কেন সিগমা পিপি স্ট্রং বন্ড হলো সিগমা এস এর থেকে, বুঝতে পারলাম। আর একটা পয়েন্ট, যে সিগমা বন্ধন যখন তৈরি হবে, একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর সিগমা বন্ধন তৈরি হয়েছে ভেবে নাও, সি এর সাথে সি বা এইচ এর সাথে এফ। যেহেতু সিগমা বন্ধন মানে এক বন্ধন, তাহলে সিসি সিঙ্গেল বন্ড থাকলে সেই বন্ধনটাকে আমরা সিগমা বন্ড বলতে পারি, এইচ এফ সিঙ্গেল বন্ড থাকলে সেই বন্ধনটাকে সিগমা বন্ড বলতে পারি। তাহলে যেখানেই সিঙ্গেল বন্ড দেখবো সেটাই কি বলবো, সিগমা বন্ধন। এখন এই সিগমা বন্ধন তৈরি হলে একটা পরমাণু আর একটা পরমাণু রোটেশন করতে পারবে না, এটা একটা পরমাণু আর একটা পরমাণু সিগমা বন্ধনে যুক্ত হয়েছে, আমার হাতটা ভেবে নাও, তাহলে একটাকে স্টপ রেখে আর একটা ঘুরতে পারে, বা এইটাকে স্টপ রেখে এটা ঘুরতে পারে, বা দুটোই ঘুরতে পারে। কিন্তু একটাকে স্টপ রেখে আর একটা যদি রোটেশন করে তাহলে তাকে বলা হয় ফ্রি রোটেশন। ফ্রি রোটেশন, অবাধ ঘূর্ণন, অবাধ ঘূর্ণন বা মুক্ত ঘূর্ণনও বলতে পারি। তাহলে সিগমা বন্ধন হলে ফ্রি রোটেশন সম্ভব। ক্লিয়ার হলো? সিগমা বন্ধন হলে ফ্রি রোটেশন সম্ভব। এবার আসছি পাই বন্ড।
পাই বন্ড কাকে বলে জেনে নি। পাই সাইন দিয়ে লিখতে পারি পাই বন্ড, বা ভাষায় বলতে পারি পাই, কয়াকার হস্যই পাই, বা লাইফ অফ পাইও বলতে পারি। লাইফ অফ পাই কোথায় শুনেছ? লাইফ অফ পাই শুনেছ? শোনোনি? তোমরা যেহেতু শোনো নাই তাহলে এই ব্যাপারটা নিয়ে বেশি বলাও যাবে না, ভুলে যাও লাইফ অফ পাই। পাই বন্ড, পাই বন্ড কিভাবে তৈরি হয়, কিভাবে পাই বন্ধন তৈরি হয়? যদি ওভারল্যাপিংটা পাশাপাশি হয়, পাশাপাশি, সাইড ওয়াইজ ওভারল্যাপিং, একটা পি অরবাইটাল আছে এরকম, আমি ধরলাম যে এটা পিজেড অরবাইটাল, এর সাথে আরেকটা পিজেড অরবাইটাল আছে, জেড অ্যাক্সিস। এখন এই দুটো অরবাইটাল যদি কাছাকাছি আসে তাহলে কিরকম হবে ব্যাপারটা? এই যে ওপরের একটু অংশ দেখো ওভারল্যাপিং হয়েছে, নিচের একটু অংশ ওভারল্যাপিং হয়েছে, এই এরিয়াটা আমি একটু কালো করে দিলাম, আর এই এরিয়াটা সাইড ওয়াইজ ওভারল্যাপিং হলে এই যে বন্ধনটা সৃষ্টি হবে একে বলা হয় পাই বন্ড। কার সাথে কার দেখলাম? পিজেড এর সাথে পিজেড, তাহলে যে ফর্ম হলো বন্ডটা সেটা বলছি পাই পিপি, বা বলতে পারি পাই পিজেড পিজেড। যদি দুটো কক্ষকের অভিলেপন এরকম ভাবে পাশাপাশি অভিলেপন হয় বা সাইড ওয়াইজ ওভারল্যাপিং হয় তাহলে তাকে বলা হয় পাই বন্ধন। যেখানে অভিলেপনটা খুব অল্প এরিয়া জুড়ে হয়, অভিলেপন এরিয়া খুব কম, এটাকে যদি মলিকুলার অরবাইটাল দিয়ে বোঝাতে চাই তাহলে কিরকম দেখতে হবে? ওপরের একটু ইলেকট্রন ঘনত্ব আছে, এটা না নিউক্লিয়াস, ডটেড লাইন দিয়ে দিয়েছি, আর নিচে একটু ইলেকট্রন ঘনত্ব আছে, এরকম ভাবে লিখতে পারি পাই ওপরে একটু ইলেকট্রন ঘনত্ব, নিচে একটু ইলেকট্রন ঘনত্ব, বা এরকম দেখাতে পারি এই ওপরে একটু ইলেকট্রন ঘনত্ব মিশেছে এই জায়গাটায়, আর এই নিচে একটু মিশেছে এরকম জায়গায়, এরকম ইলেকট্রন ঘনত্ব দেখাতে পারি। এটা হচ্ছে পাই মলিকুলার অরবাইটাল। এবার তোমাকে যদি প্রশ্ন করি পাই বন্ড ফর্ম হতে গেলে পিজেড এর সাথে পিজেডই ফর্ম হবে না পিএক্স এর সাথে পিজেডও হতে পারে? অর্থাৎ এখানেও সেম টাইপ, পিএক্স পিএক্স, পিওয়াই পিওয়াই, পিজেড পিজেড, পাই বন্ডও সেম টাইপের ফর্ম হবে। আচ্ছা পাই বন্ড ফর্ম হওয়ার আগে মানে সিগমা বন্ড ফর্ম হতে হবে, এই কথাটা স্টার দিয়ে লিখে রাখো। পাই বন্ধন গঠন হবার আগে কিন্তু সিগমা বন্ধন গঠিত হবেই, বা বলতে পারি সিগমা বন্ধন গঠনের পর পাই বন্ধন গঠন হবে। সিগমা বন্ধন গঠিত হওয়ার পর পাই বন্ড গঠিত হয়। শুধুমাত্র দুটো পরমাণুর মধ্যে পাই বন্ড হতে পারে না, সিগমা হতেই হবে। সিগমা বন্ধন হলে তবে পাই হবার চান্স আছে, অর্থাৎ সিঙ্গেল বন্ড হয়ে গেলে তবে ডাবল বন্ড হবে। মানে এটা সিঙ্গেল বন্ড হয়েছে আর এখানে একটা অরবাইটাল ফাঁকা আছে,
বা ইলেকট্রন আছে, বন্ধন করতে পারে, এটা না সিগমা বন্ধন হয়েছে। এবার এরা নিজেদের মধ্যে বন্ধন করতে পারে পাই বন্ড, তার আগে কিন্তু পাই বন্ড হবে না। কি বললাম বুঝলে? যেমন উদাহরণ দিয়ে আমি বলি, এই উদাহরণটা থাক, বলতে হবে না। আর সিগমা বন্ধনের সাথে পাই বন্ধনের যদি অ্যাঙ্গেল বলি কত হবে, সিগমা বন্ধনের সাথে পাই বন্ধনের অ্যাঙ্গেল, এটা সিগমা বন্ধন হয়েছে আর এটা পাই বন্ড হবে, তাহলে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। 180 কে বলছো? 90 ডিগ্রি। আচ্ছা, তোমাদেরকে একটা মডেল দেখাচ্ছি, দাঁড়াও একটু হোল্ড করো 2 মিনিট। এখানে আমি 3টে অ্যাক্সিস বা 3টে অরবিটাল ড্র করেছি। কি দিয়ে তৈরি করেছি বুঝতেই পারছো। কালার যদি দেখতে পাও তাহলে এটা কালো কালার দিয়েছি দুটো, এটা না পিএক্স অরবিটাল। তাহলে গ্রিন কালারটা যেটা উপরে আছে সেটা পিজেড, আর এটা তাহলে পিওয়াই হয়ে গেল। এখন এই পিএক্স এর সাথে আর একটা পিএক্স সিগমা বন্ধন করেছে, সিগমা বন্ধন করে নিয়েছে এরকম পিএক্স এর সাথে পিএক্স। কি কি ফাঁকা আছে? পি জেড ফাঁকা আছে আর পি ওয়াই ফাঁকা আছে। পিএক্স যদি সিগমা বন্ধন করে তবেই এই যে পি ওয়াই বা পি জেড নিজেদের মধ্যে পাই বন্ধন করতে পারবে। এরকম ভাবে পিজেড পাই বন্ধন হবে আর পিওয়াই পাই বন্ধন হবে। বুঝতে পারছি ব্যাপারটা? কিন্তু যদি সিগমা বন্ধন না হয় তাহলে পাই বন্ধন ফর্ম হবে না, কারণ পাই বন্ধন ফর্ম হওয়ার জন্য এদেরকে কাছাকাছি আসতে হবে, আর কাছাকাছি এলেই কিন্তু হেড অন ওভারল্যাপিং, মুখোমুখি অভিলেপনে সিগমা বন্ধন ফর্ম হয়ে যাবে। সিগমা বন্ধন ফর্ম হয়ে যাওয়ার পর এই পাই পিওয়াই আর পিজেড ফর্ম হতে পারে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে দুটো কক্ষকের মধ্যে বা দুটো পরমাণুর মধ্যে কতগুলো পাই বন্ধন হতে পারে, পাই বন্ধন হতে পারে দুটো। আর সিগমা বন্ধন কত হবে দুটো পরমাণুর মধ্যে? একটি। সিগমা বন্ধন হবে একটা, তারপর পাই বন্ধন হবে। অর্থাৎ আমি যেখানে সিঙ্গেল বন্ড দেখব সেটাকে কি বলবো? সিগমা বন্ড। আর যদি দেখি ডবল বন্ড তাহলে কি আছে বলো দেখি এখানে? ভেরি গুড, একটা সিগমা থাকবে আর একটা পাই থাকবে। আর যদি সিসি ট্রিপল বন্ড দেখি, একটা সিগমা দুটো পাই দেখতে পারবো। ঠিক আছে? এরকম সিগমা বন্ধন পাই বন্ধন ক্যালকুলেশন করতেও দেয়। সিগমা বন্ধন পাই বন্ধন ক্যালকুলেশন অর্গানিকের বিষয়ে, মানে তোমাকে পরীক্ষায় দিয়ে দিল CH3CH ডবল বন্ড CH2, যার নাম হচ্ছে প্রোপিন। সেই প্রোপিন যৌগে কতগুলো সিগমা কতগুলো পাই আছে বলো, এরকম পরীক্ষায় দিতে পারে। যদিও এটা অর্গানিকের প্রশ্ন। যদি বন্ড সিগমা বন্ড পাই বন্ড ক্যালকুলেশন জানতে চাও তাহলে আবার ওই একটু দেখে নেবে, আমার অর্গানিকের একটা ভিডিও দিয়েছি, প্রথম ভিডিওটাতেই পেয়ে যাবে সিগমা বন্ড পাই বন্ড ক্যালকুলেশন। ওইখানে একটা ফর্মুলাও শিখিয়ে দিয়েছি শর্টকাট, দেখেই বলে দিতে পারবে কটা সিগমা বন্ধন হয় কটা পাই বন্ধন হয়। দেখতে যদি ইচ্ছা হয় দেখে নিতে পারো একবার। তাহলে সিগমা বন্ধন গঠিত হবে তারপরই পাই বন্ধন গঠিত হবে, এটা বুঝতে পেরেছি। সিগমা বন্ধন পাই বন্ধনের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। এখন যদি প্রশ্ন করা হয় যে সিগমা বন্ধন আর পাই বন্ধনের মধ্যে কোনটা দুর্বল আর কোনটা সবল স্ট্রং, কি বলবে? সিগমা বন্ধনের বন্ড স্ট্রেংথ গ্রেটার দেন পাই বন্ড, পরীক্ষায় দেবে কিন্তু। সিগমা বন্ধন পাই বন্ধন থেকে শক্তিশালী বা পাই বন্ধন সিগমা বন্ধন থেকে দুর্বল কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম বলতে পারি যে পাই বন্ধন বেশি সক্রিয় কেন? যে দুর্বল হবে সে তো বেশি সক্রিয় হবে, ভেঙে গিয়ে বিক্রিয়া করবে। ঘুরিয়ে 3 রকম প্রশ্ন করতে পারে। সিগমা বন্ধনের বন্ধন শক্তি বা সিগমা বন্ধন স্ট্রঙ্গার বন্ড দেন পাই বন্ড, or pi bond is weaker bond than
সিগমা বন্ড or reactivity of pi bond is greater than sigma bond, এরকম টাইপের প্রশ্ন দিতে পারে। কেন হবে? কারণ সিগমা বন্ধন হলে মুখোমুখি অভিলেপন হয়, মুখোমুখি অভিলেপন হলে অভিলেপন অঞ্চল বেশি, বন্ধনের দৃঢ়তা বেশি হবে। আর পাই বন্ধন হলে পাশাপাশি অভিলেপন হয়, পাশাপাশি অভিলেপন মানে কি, অভিলেপন অঞ্চল কম, বন্ধনের দৃঢ়তা কম হবে। ঠিক আছে, তাহলে সিগমা বন্ধন সহজে ভাঙবে না, পাই বন্ধন সহজে ভেঙে যাবে। আর একটা কথা, সিগমা বন্ধন বরাবর এই রোটেশনটা, ফ্রি রোটেশন সম্ভব, অর্থাৎ এই যদি তোমার দুটো পরমাণু নিজেদের মধ্যে বন্ধন করে, সিগমা বন্ধন শুধু করেছে, এটা না সিগমা বন্ধন করেছে, তাহলে এইটা রোটেট হতে পারে আর এইটাও রোটেট হতে পারে, ফ্রি রোটেশন ইজ পসিবল। কিন্তু যদি এরকম পাই বন্ড ফর্ম করে যায় তাহলে কি আর রোটেশন সম্ভব হবে যখন পাই বন্ড ফর্ম হয়ে যাবে? মানে এইরকম ভাবে যদি যুক্ত হয়ে যায় তাহলে পাই বন্ড হবে না, কারণ ব্রেক হয়ে যাবে, রেস্ট্রিকশন হয়ে যাবে, পাই বন্ডে ফ্রি রোটেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে, তাহলে পাই বন্ডে ফ্রি রোটেশন সম্ভব নয়। সম্ভব নয়। ক্লিয়ার হয়ে গেছে আমাদের? আচ্ছা, আর একটা কথা বলে দিই, যদি শঙ্কর কক্ষক থাকে, শঙ্কর কক্ষক সবসময় সিগমা বন্ধন করবে, এস কক্ষক সবসময় সিগমা বন্ধন করবে। এই শঙ্কর কক্ষক কেন সবসময় সিগমা বন্ধন করবে আমাদের নেক্সট দিনের টপিক এটা, কারণ এরপরে যেটা পড়াবো সেটাই হচ্ছে শঙ্করায়ন পড়াবো, আর ক্লাসটা মিস করবে না কেউ। এখন কি কি প্রশ্ন দিতে পারে? সিগমা বন্ধনের শক্তি বেশি কেন পাই বন্ধন থেকে, বা সিগমা বন্ধন বেশি শক্তিশালী পাই বন্ধনের থেকে কেন? সিগমা বন্ধন পাই বন্ধনের মধ্যে পার্থক্য, কোশ্চেনটা স্টার দিয়ে লিখে রাখবে। সিগমা বন্ধন পাই বন্ধনের মধ্যে পার্থক্য, ঠিক আছে? আর ছবি এঁকে দেখাতে বলতে পারে। আজকে এখানে পর্যন্ত থাকবে, কোনো প্রশ্ন থাকলে করো।